প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে। দর্শক, আজ আমরা কথা বলবো বাড়ি বেচা কেনার মর্গেজ লোন নিয়ে। সেজন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মর্গেজ ব্যাংকার ফাহিম জান। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপু, আমাকে ইনভাইট করার জন্য আজকে এই আপনাদের প্রোগ্রামে। ধন্যবাদ। আমি আপনাকে প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, এই যে বাড়ি বেচাকেনা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, তো মর্গেজ লোনের ব্যাপারে একটা বাড়ি যখন আমরা কিনতে যাই তখন আমাদের প্রথম আসলে প্রয়োজন হয় প্রি অ্যাপ্রুভাল। তো প্রি অ্যাপ্রুভালের আসলে গুরুত্বটা কি, মানে কতটা, এটা সম্পর্কে যদি একটু বলেন। দেখেন, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করলেন, যেটা অনেকেই জানে না। সেটা হলো বাড়ি কেনার আগে আপনি বাড়ি কন্ট্রাক্টে যাওয়ার আগে, কেনার না, বাড়ি একটা কন্ট্রাক্টে যাওয়ার আগে আপনাকে এটা খুবই প্রয়োজন, জানার দরকার যে আপনি কতটুকু পর্যন্ত লোন পাবেন। আচ্ছা, সেটা হলো ইনকামের উপরে হোক আর নো ইনকামের উপরে হোক আপনার। দেখেন, ইনকাম নো ইনকাম, একটা হলো কিউএম লোন আর একটা হলো নন কিউএম লোন, কোয়ালিফাইড মর্টগেজ লোন, একটা নন কোয়ালিফাইড মর্টগেজ লোন। প্রি অ্যাপ্রুভালটা এরকম একটা জিনিস, সেটা হলো আপনাকে বাড়ি, কোনো রিয়েল এস্টেট এজেন্টও আপনাকে বাড়ি দেখাবে না যদি আপনি প্রি অ্যাপ্রুভাল না থাকে। আচ্ছা, কারণ কি করে একটা লোক, আমি যদি রিয়েল এস্টেট এজেন্ট হই, আমি কি করে বুঝবো যে আপনি কোয়ালিফাইড, আপনি বাড়ি কেনার উপযুক্ত, লোন পাওয়ার উপযুক্ত? সেই জন্য আগে আপনাকে দেখতে হবে কতটুকু পর্যন্ত লোন পেতে পারেন, সেটাকে বলে প্রি অ্যাপ্রুভাল। দ্যাট মিন্স কেউ যদি নতুন বায়ার যারা বাড়ি কিনতে চায়, তখন আসলে তাকে মেক শিওর হতে হবে সে এটার জন্য ফিট কিনা, আর দ্যাটস ওয়াই তাকে প্রি অ্যাপ্রুভালটা সাবমিট করতে হবে। এখন আসেন, আপনার কি প্রি অ্যাপ্রুভালের জন্য ম্যাটেরিয়াল কি দরকার। যদি একটা লোক যদি W2 এমপ্লয়ি থাকে, যারা W2 এমপ্লয়ি, যারা সেলফ এমপ্লয়েড, কিউএম লোন, সেটা বিগত 2 বছরের ট্যাক্স রিটার্ন, W2 এবং 2 মোস্ট রিসেন্ট পে স্টাব এবং মোস্ট রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আমরা পিকচার আইডি দিয়ে আমরা একটা দেখি। এবং এই প্রেজেন্টেশনের জন্য সাধারণত প্রায় ঘন্টা 2 ঘন্টাও লেগে যায় একটা প্রেজেন্টেশন করে একটা লোককে বোঝানোর জন্য। অফিসে যখন আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেন, যখন লোকজন যখন আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে আসেন, তখন ফুল প্রেজেন্টেশনটা 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। এটা ইম্পর্টেন্ট কেন? আপনাকে জানতে হবে, আপনি একটা বাড়ি কিনতে হলে যদি মর্টগেজ লোন আপনি এতটুকু পান XYZ, তাহলে পেমেন্ট কত আসবে, আপনি কি সেটা পোষাতে পারবেন কিনা, নাম্বার 1। নাম্বার 2, আপনার সর্বমোট কত মানে টাকা লাগবে একটা বাড়ি কেনার জন্য, ডিপেন্ড করে কতটুকু ডাউন পেমেন্ট দিচ্ছেন। তারপরে আপনার টোটাল কত টাকা লাগবে, সেভাবে আপনি একটা প্রস্তুতি নিচ্ছেন। সো ওভারঅল এটাকে একটা হোমওয়ার্ক বলে বাড়ি কেনার আগে। দ্যাট মিন্স হ্যাঁ, বাড়ি কেনার আগে একটা হোমওয়ার্ক করে নিতে হবে, করে তারপর রিয়েল এস্টেট এজেন্টের সাথে কন্টাক্ট করতে হবে, রাইট? দেন আপনার নেক্সট হলো স্টেজ রিয়েল এস্টেট এজেন্ট, আপু যেটা আপনি বলেন, তখন আপনি নেক্সট স্টেজে গেলেন, রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বললেন যে আমি $1 মিলিয়ন কিংবা $1.2 মিলিয়ন পর্যন্ত আমি বাড়ি দেখতে চাই এবং আমাকে প্রি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, এই প্রি অ্যাপ্রুভাল আমার। তখন তারাও খুব মানে কমফোর্টেবল ফিল করবে এবং আপনাকে নিয়ে বাড়ি দেখাবে। তো সেই প্রি অ্যাপ্রুভালটা দেখে তারপর কি ডিসাইড করা হয় যে এর উপর বেস করে কতটা মর্গেজ পেতে পারে সে, রাইট? ওকে। তো তাকে তো সেই জন্য প্রি অ্যাপ্রুভালটা পেতে হলে তাকে ব্যাংকের সাথে কন্টাক্ট করতে হবে। অ্যাবসলিউটলি। ব্যাংক আছে, ব্রোকাররা আছে, কিন্তু প্রেফারেবল ব্যাংকের যারা আমাদের মতন ডাইরেক্ট ব্যাংকার, যারা আমরা ডাইরেক্ট লেন্ডার, আচ্ছা, আমরা আমি বলবো যে তারা ডাইরেক্ট ব্যাংকারদের সঙ্গেও কথা বলতে পারেন এবং ওনাদের ইচ্ছায়, ওনারা ইচ্ছা করলে ওনাদের ব্রোকারদের কাছেও যেতে পারেন, ব্রোকারদের মাধ্যমেও ওনারা লোন নিতে পারেন। কিন্তু যদি আগে থেকে প্রিপারেশনটা যদি থাকে, তাহলে প্রিপারেশনের আপনার মানে খুব মানে ওনারা জানতে পারবেন যে কি করণীয় কি না করণীয়। তো এই যে মর্গেজটা পাবার ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা আসলে বাড়া কমার, এটা আসলে মর্গেজের ক্ষেত্রে কি ভূমিকা রাখে, যদি একটু ক্লিয়ার করে বলেন। যে শিওর। দেখেন,
বর্তমানে যে সিচুয়েশন পরিস্থিতিটা সেটা হলো ইরানের যুদ্ধ, হুম হুম আপনার স্টক মার্কেটে যে আপনার রেটটা যেটা কন্ট্রোল করে, কোনো ব্যাংক কন্ট্রোল করে না মার্কেটে ইন্টারেস্ট রেট, সেটা কন্ট্রোল করে আপনার স্টক মার্কেটের উপরে। আচ্ছা প্রত্যেকটা লোন আপনার স্টক মার্কেটে বেচা কেনা হয়, প্রত্যেকটা লোন জাস্ট স্টক লাইক মার্কেটে স্টক মার্কেট, জাস্ট লাইক শেয়ার। শেয়ার। সো কারেক্ট, সো ওটা স্টক মার্কেটের উপরে ডিপেন্ড করে। কিন্তু যেহেতু আপনার ওই যে অয়েলের প্রাইস বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিস ইনফ্লেশনের কারণে বেড়ে গেছে। ইনফ্লেশনের জন্য মার্কেটে আপনার রেট বেড়ে গেছে। তারপরেও যদিও বাড়ছে কিন্তু আওতার ভিতরে এখনো আছে। এরকম না যে স্কাই রকেট হয়ে গেছে যে মানুষ বাড়ি কিনতেছে, এবং স্পেশালি আমাদের বাঙালি সমাজ, বাঙালি কমিউনিটিও তারা আপনার প্রচুর বাড়ি কিনতেছে এই মুহূর্তে তারা। সুতরাং আমি বলবো যে ইন্টারেস্ট রেটের জন্য যারা আপনারা সাইড লাইনে বসে আছেন যে ইন্টারেস্ট রেট কমবে, এটা হবে না। কারণটা হলো এই ইন্টারেস্ট রেটটা কমতে হলে ইনফ্লেশন দরকার কমতে হবে, এবং ইনফ্লেশন কমাতে হলে আপনার আরো সময় লাগবে। দ্যাট মিনস কি আরো বছর খানিক সময় লাগবে। মিড টার্ম ইলেকশন শেষ হলে আমরা বুঝতে পারবো কি অবস্থা। আচ্ছা, তো এই ইন্টারেস্ট রেটটা কমার জন্য আসলে ইনফ্লেশনটা কি মানে কতটা ইয়ে হবে, এটা যদি একটু। ইনফ্লেশন দেখেন ডিপেন্ড করে আপনার যুদ্ধের উপরে, ইনফ্লেশন ডিপেন্ড করে আপনার স্টক মার্কেটের উপরে, ইনফ্লেশন ডিপেন্ড করে আপনার বেচা কেনার উপর, মার্কেটে যে কি সিচুয়েশন আছে সেটার উপরে। সো ইনফ্লেশন মার্কেটে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। শুধু আমি আগে একটা গাড়িতে গ্যাস ভরতাম, সেখানে $45 to $50, সেখানে আজকে আমি গাড়িতে গ্যাস ভরছি, পুরা ফুল ট্যাঙ্ক করলাম $65, সেখানে আমি $15 থেকে $20 বেশি দিতে হচ্ছে। দ্যাট ইজ কল্ড ইনফ্লেশন। তো আমি আরেকটু আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা এই যে বললেন মানে ইনকাম রেট, এই যে ইন্টারেস্ট রেটটা যে বাড়ছে কমছে, তারপর যেটা হচ্ছে ইনকামের ক্ষেত্রে W2 আর 1099 এর একটা ব্যাপার আছে। আমরা জানি যে একটা বাড়ি যদি কিনতে যাই আমরা, সেক্ষেত্রে যে W2 আর আমরা অনেকে W2 যে আপনি বললেন প্রথমেই 2 ইয়ার্স এর W2 লাগে, হ্যাঁ কপি। তো আমি একটু জানতে চাই যে W2 এন্ড 1099 যেটা, এটার আসলে ডিফারেন্সটা কি, বা এটা কিভাবে ইনক্লুড করা হয়? আচ্ছা, W2 ইনকাম ওটা হলো ফিক্সড ইনকাম। আচ্ছা, যেটা আপনার প্রত্যেক বছরই আপনি পাচ্ছেন। যেরকম ধরেন আমি কাজ করছি ইউনাইটেড নর্দার্ন মর্টগেজ ব্যাংক, আমি কিন্তু অ্যাকচুয়ালি W2 এমপ্লয়ি ইউনাইটেড নর্দার্ন, যদিও আমি লোন অরিজিনেটর, লোন অফিসার, কিন্তু 1099 না, আমি W2। মাসে আমি সপ্তাহে সপ্তাহে আমি চেক পাই, সেখান থেকে আমাকে বছর শেষ হলে একটা W2 দেওয়া হয়। ফিক্সড ইনকাম আছে, স্যালারি বেসড আমাদের আছে, স্যালারি বেসড। এখন আসেন 1099 যাদের, 1099 হলো সাব কন্ট্রাক্টর, ওরা হলো আপনার গিয়ে সেলফ কন্ট্রাক্টর। তাদের ইনকাম হয়তো দেখা গেল গত বছর তার ইনকাম ছিল $1.5 লাখ, এই বছর তার ইনকাম হয়তো $2 লক্ষ হতে পারে, $2.5 লক্ষ হতে পারে। যত কাজ করবে তত কামাবে। কিন্তু এখন আমি হয়তো আমার গত বছর হয়তো $1.5 লাখ ইনকাম ছিল, এই বছর হয়তো $1,70,000 হবে, কিন্তু 2 লাখ, মানে ডিফারেন্সটা হয়তো 10% 20% হয়তো উপরে যাবে। মানে অল অফ আ সাডেন আপনার জাম করবে না, কমবেও না। যেরকম অনেকে আছে 1099 যারা সেলফ কন্ট্রাক্টর আছেন, যারা সেলফ এমপ্লয়েড, তাদের ইনকাম ধরেন $1.5 লাখ, $2 লাখ আছে, $2.5 লাখ আছে, কিন্তু তারা সমস্ত ইনকাম বাদে তাদের সমস্ত তারা যে ক্রেডিট নেয়, মানে সমস্ত ওদের আপনার যে বিভিন্ন ডিডাকশন নেওয়ার পরে দেখা গেল 35,000 40,000 টাকা আইআরএস কে রিপোর্ট করতেছে। দ্যাট মিনস $2 লক্ষ যদি ইনকাম হয়ে থাকে, 40,000 টাকা সে রিপোর্ট করতেছে আইআরএস কে, তার $1.5 লক্ষ তার লস শো করতেছে। কারণ 40,000 টাকার উপরে সে পে করবে, ট্যাক্স পে করবে সরকারকে। যদি $2 লাখ উপরে পে করে, তাকে মানে $70,000 থেকে $80,000 তাকে পে করতে হবে। সুতরাং 40,000 উপরে খুব জরুরি হয়তো দেখা যাবে $10,000 তাকে পে করতে হয়েছে, হয়তো $5,000 টাকা পে করতে হয়েছে তাকে আইআরএস কে এবং স্টেট কে। সুতরাং 1099টা ট্রিকি। অনেকে আবার ঠিক আছে আমি বাড়ি কিনবো, এবছর আমি হাইয়েস্ট $2 লক্ষ আমার ইনকাম আছে, আমি $2 লক্ষ টাকাই আমি দরকার লাগলে আমি পে করব, আমি ট্যাক্স দেব আইআরএস কে, যেহেতু আমি বাড়ি কিনবো। কারণটা হলো ইনকাম লোনে আপনার ইন্টারেস্ট রেটটা ভালো হয়।
ডিল ভালো পাচ্ছেন, ডিলটা ভালো। ইন্টারেস্ট রেট। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি যে নন কিউআর লোনে যদি যান, ঠিক আছে, আপনি 1099, সেক্ষেত্রে নো ইনকাম ভেরিফিকেশন লোন প্রোগ্রাম আমাদের কাছে আছে। ওকে। আইআরএস এর সঙ্গে আপনার ভেরিফাই করব না আমরা ইনকামটা, কিন্তু আমরা ওই যে আপনি 2 লক্ষ টাকা গ্রোস শো করছেন, ওটাই আপনি নেট শো করবেন আপনার অ্যাকাউন্টের মাধ্যমে, শো করলে আমরা আপনার লোন করতে পারবো। কিন্তু আমরা আইআরএস এর সঙ্গে আপনার, কারণ আইআরএস এর সঙ্গে যদি চেক করতে যাই দেখা যাবে আপনি 35,000 অনলি আপনি শো করছেন, তাহলে তো হবে না, হবে না। তো সেখানেই আপনার 1099 এর একটু আপনার ট্রিকি আছে কিছু। সবচেয়ে বেস্ট হবে কি জানেন, এইসব মানে প্রোগ্রাম যারা দেখেন, ওনারা যদি একটা ভালো অভিজ্ঞ লোন অফিসার কাছে যদি যান, বসেন, কথাবার্তা বলেন, হোমওয়ার্কটা যেটা শুরুতে বললাম, হোমওয়ার্ক ঠিক মতন যদি করে নেন, দেন দে আর ওকে, গুড টু গো। ওকে, ধন্যবাদ আপনাকে। আর একটু যে আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে এই যে অনেকে তো মর্গেজ নিচ্ছে ব্যাংক থেকে হোক বা এই যে আপনাদের মতো যাদের কাছ থেকে নিচ্ছে, তো অনেকে 30 ইয়ার্স এর জন্য, আমরা জানি যে একটা বাড়ি কিনতে গেলে 30 ইয়ার্স এর জন্য লোন, হ্যাঁ, সেই জন্য একটা মর্গেজ 30 ইয়ার্স ধরে পে করতে হয়। কিন্তু কেউ যদি সেটা কমিয়ে আনতে চায়, সেক্ষেত্রে আসলে তার কি করণীয়? এই যে হয়তো একটা 30 ইয়ার্স এরটা যদি 15 ইয়ার্স, হ্যাঁ 15 ইয়ার্স এ করে বা 20 ইয়ার্স, সেক্ষেত্রে আসলে তার কি কি করণীয়? দেখেন, খুব সুন্দর একটা প্রশ্ন করলেন। 30 ইয়ার্স যারা মর্গেজ নিয়েছে এবং যাদের মাথার ভিতরে আছে যে ঠিক আছে আমি বাড়িটা তাড়াতাড়ি হোক আমি পেড অফ করে দিব, ঠিক আছে, এখন একটা কথা আছে, সেখানে অনেক ব্যাংক অফার করে বাই উইকলি পেমেন্ট। বাই উইকলিটা কি? সেটা হলো আপনি মাসে 2 বার আপনি পেমেন্ট করবেন, একই পেমেন্ট, আপনার 3000 টাকা পেমেন্ট, আপনার একটা আপনি পে করলেন 2 তারিখে 1500 টাকা, আরেকটা আপনি ঠিক 15 তারিখের আগে 14 তারিখ 13 তারিখে 1500 টাকা আরো পে করলেন, বাই উইকলি। আচ্ছা, বাই উইকলি হয় কি, আপনি বাই উইকলি যদি মর্গেজ পেমেন্ট করেন, হিসাবে আপনি 22 বছর, 20 থেকে 22 বছরের ভিতরে আপনি বাড়ি পেড অফ করে দিবেন, আপনি প্রিন্সিপাল ব্যালেন্স খুব তাড়াতাড়ি করবেন। জি বলুন। এটা কি মানে এই যে আপনি বললেন যে 1 উইকের মধ্যে, মানে এট এ টাইম, হ্যাঁ 1 মাসের মধ্যে যদি ফার্স্ট উইকে পেমেন্ট করলো কিছু, দেন নেক্সট উইকে করলো, কিন্তু একটা বাড়ি যখন কেউ কিনলো, তার মর্গেজ মেবি 5000 পার মান্থ, তো আপনি বলছেন যে ওই 5000টা পেমেন্ট করবে উইকলি নাকি? না, 5000টা আপনার ভাগ করে নেবে, হ্যাঁ 2500, হ্যাঁ, তো 2500 টাকা সে 2 থেকে 3 তারিখের ভিতরে পে করলো। ওই ব্যাংকের সঙ্গে তাদের আপনার এগ্রিমেন্ট থাকতে হবে। আচ্ছা, সে ইচ্ছা করলে পারবে না, ব্যাংকে কল করে একটা এগ্রিমেন্ট ব্যাংক পাঠাবে, সেই এগ্রিমেন্টকে বলে বাই উইকলি পেমেন্ট। ওকে, বাই উইকলি পেমেন্ট হলে আপনার গিয়ে তখন ব্যাংক বলবে ওকে 3 তারিখে তুমি 2500 টাকা পে করো, আর তুমি পে করো আরেকটা পেমেন্ট তুমি পে করো 13 তারিখ 14 তারিখে। ওকে, মানে 15 এর আগে হচ্ছে দুটো করতে হবে, 15 এর আগে। আচ্ছা আচ্ছা, দুইটা বাই উইকলি যদি পে করেন, দেন বাই উইকলি পেমেন্ট আপনার ওটা পেড অফ, আপনি বাই উইক। সেজন্য ব্যাংক আপনাকে একটা ফি চার্জ করে প্রত্যেক মাসে। আচ্ছা, এখন যদি আপনি বাই উইকলি নিজেও করতে পারেন, এখন আপনি করলেন না, আপনি ব্যাংকের মাধ্যমে গেলাম না, তো ব্যাংকের মাধ্যমে বাই উইকলিটা কি? বাই উইকলিটা হলো কি, 2টা এক্সট্রা পেমেন্ট আপনি বছরে আপনি করতেছেন ইয়ের কাছে, ব্যাংকে 2টা এক্সট্রা পেমেন্ট। এখন ওই 2টা এক্সট্রা পেমেন্ট, একটা হয়তো আপনি এপ্রিল মে জুনের দিকে করলেন, আরেকটা পেমেন্ট আপনি অক্টোবর নভেম্বর মাসে আপনি করলেন, 2টা। আপনাকে আর কোনো ফিস দিতে লাগবে না, আপনি ব্যাংকে কল করে বলবেন আই হ্যাভ মেড 2 পেমেন্ট, আপনি দেখবেন প্রিন্সিপাল ব্যালেন্স আপনার কমে গেছে। ইউ ক্যান ডু ইট ইয়োরসেলফ। ওকে, থ্যাংক ইউ, আপনাকে অনেক ইনফরমেশন পেলাম আপনার কাছ থেকে। আর জানতে চাচ্ছি যে বাড়ি কেনার পরে তো বাড়ি বেচা কেনা নিয়ে কথা হচ্ছে, তো ক্লোজিং কস্টটার ব্যাপারে একটু, আসলে এটা কি, কেন এটার গুরুত্বটা কতটুকু? অবশ্যই ক্লোজিং কস্ট লাগবে একটা বাড়ির ব্যাপারে, সেটা সম্পর্কে অনেকে তো জানে না যে আসলে ক্লোজিং কস্টটা কেন দিতে হবে বা কি, সেটা খুবই সুন্দর এবং এটা খুব একটু বিতর্কিত আপনার একটা প্রশ্ন করেছে, খুবই বিতর্কিত। অনেকে ফোন করে বলে যে অমুক ব্যাংকে আমাকে বলছে যে ফাহিম ভাই এই লোন অ্যামাউন্টের উপরে ক্লোজিং কস্ট $15,000,
এখন আপনি বলতেছেন 35,000 টাকা, কেন এত? ওকে, এখন আসেন ক্লোজিং কস্টটা কি। ক্লোজিং কস্টটা হলো নাম্বার 1, নিউ ইয়র্ক স্টেট আর ক্যালিফোর্নিয়া, স্টেট অফ ক্যালিফোর্নিয়া, দুইটা মোস্ট এক্সপেন্সিভ জায়গা থাকার, এবং আপনার প্রত্যেকটা জিনিস এক্সপেন্সিভ। নিউ ইয়র্ক স্টেট কালেক্ট করে 1.875 থেকে নিয়ে 2.25% নিউ ইয়র্ক স্টেট মর্গেজ ট্যাক্স। যেরকম আপনি গেলেন মার্কেটে একটা গ্রোসারি করতে, 8.25 ট্যাক্স পে করলেন। আপনি গ্রোসারি করলেন, আপনি গ্রোসারি নিচে ট্যাক্স লেখা আছে, আপনি 50 টাকার গ্রোসারি করলেন উইথ ট্যাক্স, 4 টাকা আপনি পে করছেন ট্যাক্স, 54,000 টাকা আপনার টোটাল বিল। ওকে, সুতরাং আপনি বাড়ি যখন কিনতে যাবেন তখন আপনি 8 লাখ টাকার একটা বাড়ি কিনলেন, সেটার উপরে 8 লাখ টাকার আপনি যদি কেনেন, আপনি 6 লাখ টাকার লোন নিচ্ছেন, 2 লাখ টাকা আপনি ডাউন পেমেন্ট দিলেন, 6 লাখ টাকার উপরে 6 দুগুণে 12,000 টাকা আপনি পে করতেছেন, 12 প্রায় 12.5 13,000 টাকা আপনি পে করতেছেন। দাস নিউ ইয়র্ক স্টেট নিয়ে যাবে, এটা আপনি ব্যাংকে পে করতেছেন, নাম্বার 1। নাম্বার 2, আমি মোটা মোটা অঙ্ক বলতেছি, সেটা হলো আপনার টাইটেল চার্জেস। টাইটেল চার্জেসটা কি? টাইটেল চার্জেস সবচেয়ে বড় অঙ্কটা হলো টাইটেল ইন্স্যুরেন্স, এবং আপনার অ্যাটর্নি ও ব্রেকডাউন দিবে টাইটেল চার্জেস গুলি, টাইটেল সার্চ, টাইটেল ইন্স্যুরেন্স, টাইটেল রেকর্ডিং, রেকর্ডিং, বিভিন্ন আর কি, টাইটেল ক্লোজার ফিজ, এগুলি সব। দ্যাটস এ বিগ চাঙ্ক। থার্ড বিগ চাঙ্ক আপনার যেটা হলো, সেটা হলো এসকো অ্যাকাউন্ট। এখন এসকো অ্যাকাউন্টটা কি? এসকো অ্যাকাউন্ট হলো আপনার টাকা ব্যাংক রাখে, ব্যাংক সেটা হলো 3 থেকে 4 মাসের ট্যাক্সেস, 3 থেকে 4 মাসের ইন্স্যুরেন্স, 3 থেকে 4 মাসের ইন্টারেস্ট নিয়ে একটা অ্যাকাউন্ট বানায়, সেখানে কোয়ার্টারলি আপনার ট্যাক্সেস, ইন্স্যুরেন্স, ইন্টারেস্ট সব পে করে। দ্যাটস সবচেয়ে বিগ। দেন আসেন আপনার বিভিন্ন আছে, এরকম বাড়ির ইন্স্যুরেন্স আপনাকে কিনতে হবে, 1400 থেকে 1500 টাকা কিংবা $2,000 বাড়ির ইন্স্যুরেন্স। অ্যাপ্রেজাল ফি, অ্যাপ্রেজাল ট্যাক্স, অ্যাপ্রেজাল আপনার অ্যাপ্রেজাল ফি, অ্যাপ্রেজাল রিভিউ ফি। দেন আপনার যদি কোনো কমপ্লায়েন্স থাকে সেটার ফিস আছে, লটস অফ ফিস। দেন আপনার সার্ভে ফিস আছে, সার্ভে, বাড়ির সার্ভে ফিস। দেখেন কি কি জিনিস আপনি ক্রেডিট পাবেন ক্লোজিং এর সময়। বাড়ির অ্যাপ্রেজাল হলো, অ্যাপ্রেজালের টাকা যে স্পেন্ড করবে ক্লোজিং এর সময় ব্যাংক ক্রেডিট দেবে। সার্ভে যদি হয়ে থাকে, সার্ভে ইনভয়েস দেবে, ওটা ক্রেডিট পাবে। থার্ডলি আপনার যদি অন্য কোনো আরো যদি ক্রেডিট রিপোর্টের যদি আপনি ফিস দিয়ে থাকেন, সেটাও আপনি ফেরত পাবেন, আপনি এগুলি ক্রেডিট পাবেন, সব মাইনাস হয়ে যাবে। এই বিগ চাঙ্ক। তারপরে ব্যাংকের চার্জেস আছে 1,000-2,000, তো ব্যাংকেরই চার্জেস, ব্যাংকের অ্যাটর্নি ফিস আছে, ব্যাংক সেটেলমেন্ট চার্জেস এর ফিস আছে, টাইটেল আপনার গিয়ে ব্যাংক অরিজিনেশন ফিস আছে। সুতরাং এইগুলি যদি আপনি সমস্ত একত্র করে ক্লোজিং কস্ট মনে রাখবেন, আপনি যখন বাড়ি কিনতে যাবেন, দর্শক যারা দেখছেন এই প্রোগ্রাম, জাস্ট ক্লোজিং কস্ট না, টোটাল কস্টটা কত হবে এটা জানা খুবই দরকার। টোটাল কস্ট যদি আপনার যদি বেশি, যদি আমি সবসময় টোটাল কস্টটা 2,000 টাকা বেশি বলি, কারণ কেন অনেক সময় কম হতে পারে, বেশি হতে পারে, বাট কিন্তু যদি আপনি কম বলেন সেক্ষেত্রে তো বলবে যে কম বলে এখন কেন বেশি। রাইট। তো আপনি 2,000 টাকা যদি আপনি বেশি, কিন্তু 2,000 টাকা আপনার 10,000 টাকা বেশি হবে না, রাইট। 2,000 টাকা আপনার কমে হয়তো যদি 20,000 টাকা হয়ে থাকে, এটা একটা ফ্লেক্সিবল অ্যামাউন্ট। তো কেন কিছু লোন অফিসার আছেন আমাদের, ওনারা হয়তো বলেন যে ঠিক আছে, আমার নিউ ইয়র্ক স্টেট মর্গেজ ট্যাক্স তো ওনাদের দায়িত্ব, ওনারাই পে করবেন, এসকো অ্যাকাউন্ট ওরা তো বলার দরকার কি আছে, ওরা তো পে করতেই হবে তাদেরকে। আর টাইটেল চার্জেস তো বলার দরকার নেই, এটা তো বলতে দরকার নেই। তাহলে হিসাবে 8 থেকে 10,000 টাকা তাদের ক্লোজিং কস্ট দাও, তারা জানার দরকার, কারণ ওরা ওইভাবে দর্শক যারা দেখছেন এই প্রোগ্রাম, যারা বাড়ি কিনবেন, তাদের একটা অঙ্ক আছে, তাদের ব্যাংকে এত টাকা আছে, তাদের ক্লোজিং কস্ট এত টাকা তারা স্পেন্ড করবে, এত টাকা তারা ডাউন পেমেন্টের জন্য ইউজ করবে, বাদ বাকি যে টাকা আছে তারা বাড়িতে মুভ করার পরে ফার্নিচার কিনবে, কিনবে, বিভিন্ন আপনার রিপেয়ার মেইনটেনেন্স করবে। সুতরাং এটা খুবই জানা দরকার। হ্যাঁ, সেটার উপর বেস করে তারা এগোতে পারবে। তো লাস্ট আপনার কাছে জানতে চাই যে মানে এখন যে পরিস্থিতি বর্তমান, আসলে রিয়েল এস্টেট মার্কেটটার ওভারঅল সিচুয়েশনটা কি? রিয়েল এস্টেট মার্কেটের অবস্থা খুব সুবিধার না। কারণটা হলো, দেখেন আমি 1992-তে আমার জীবনের ফার্স্ট বাড়ি কিনছিলাম,
1992 তে সে আমলে আমি I was thrilled আমি in New York? এখানে কুইন্স ভিলেজে গেছিলাম Okay. ব্র্যাড ডকের উপরে আপনার Okay. কুইন্স ভিলেজে ব্র্যাড ডক ফ্লোর পার্কের কাছাকাছি ছিল। আচ্ছা। সে বাড়ি আমি 1,04,000 টাকা দিয়ে গেছিলাম তখন। এখন ওই বাড়ির দাম মিলিয়ন বিশাল বড় বাড়ি, এখন আপনার ওর দাম মিনিমাম 8 থেকে 9 লাখ টাকা হবে এই বাড়ির দাম। তো আপনি এটাই চিন্তা করেন, যত আমরা বসে থাকবো যে বাড়ি কিনবো, ঠিক আছে বাড়ির দাম কমবে, নিউ ইয়র্কে বাড়ির দাম কমবে না, বাড়ির দাম আসলে বাড়ছে, কমবে না। না। আর ওই যে অনেকে বলে যে বাবাল তো বাস্ট করছিল 2007 2008, ওই বাবাল সেই বাবাল না, Right. ওটা হলো আপনার ওইটা ওই যে বাবাল গুনি ছিল সেটা হলো আপনার কতগুনি অ্যাটর্নি, কতগুনি ব্যাংকার, কতগুনি ব্রোকার, কতগুনি রিয়েল এস্টেট এজেন্ট সমস্ত মিলে তারা এটা একটা ভ্যাকিউম সৃষ্টি করছিল। কিন্তু এখন তো সেই সিচুয়েশন না। কেন বাড়ির দাম বাড়ছে সেটাও আপনাকে আমি বলি, সেটা হলো এখন আপনি বাড়ি ওন করেন, আপনার ইন্টারেস্ট রেট হলো 3.25-3%। আপনি বললেন ঠিক আছে আমার শখ হচ্ছে আমার এই ছোট বাড়িটা বিক্রি করে গিয়ে আমি একটা বড় বাড়ি কিনবো, ভালো কথা। আপনি যখন বাড়ি কিনতে যাবেন তখন আপনি ইন্টারেস্ট রেট পে করতেন 6.25-6.5, পেমেন্ট বেড়ে যাচ্ছে, আপনার তো কমফোর্টেবল লেভেল, আপনি অলরেডি 3% 3.25 এ আপনার ছোট একটা মর্গেজ, আপনি কমফোর্টেবল লেভেলে আছেন, তা আপনি বাড়ি বিক্রি করবেন কেন? নো রিজন। আরেকটা কারণ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমাদের। আমি দর্শকদেরকে এই কথা বলতে চাই যে দেখেন আমি জান ফাহিম মর্গেজ ব্যাংকের, আমি বিগত 3 দশকের উপরেও এই বিজনেস করে আসতেছি। আপনাদের লোন আমি অনেক ইন্ডো ক্যারিবিয়ান কমিউনিটিকে সার্ভ করে আসছি 1996 থেকে। এবং মনে রাখবেন ওই যে প্রোগ্রামের শুরুতে আপা বললেন, আমাকে প্রশ্ন করলেন যে হোমওয়ার্ক, প্রপার হোমওয়ার্ক না করে আপনি বাড়ি কিনেন তা এখন যারা আপনারা বাড়ি কিনতে যাবেন, যেরকম মনে করবেন যে আগামীকালই বাড়ি কিনবো, অনেকে প্রস্তুতি নেবেন, সেটা 3 মাস কিংবা 6 মাস কিংবা 1 বছর পরেও বাড়ি কিনবেন। প্রস্তুতিটা এখন যদি সঠিকভাবে যদি নেন তাহলে তো আপনি 3 মাস কিংবা 6 মাস পরে গিয়ে বাড়ি কিনবেন। আমাকে কল করেন, আমার নাম্বার হলো 347-644-5225, আমার অফিসের নাম্বার, আর আমার ডাইরেক্ট ফোন নাম্বার হলো 516-348-3428, সেটা হলো। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে নতুন কোন এপিসোডে। সে অবধি ভালো থাকুন।